হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, পুনরায় তোমাদের আমি পীযূষদার পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তো আমাদের ডেসক্রিপটিভের ক্লাস চলছে এবং একটা সিরিজ চলছে আমাদের, সেটা হচ্ছে ট্রান্সলেশনের। সেকেন্ড যে সিরিজটা আজ থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং আজ থেকেই আমরা স্টার্ট করে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওতে এত ভিউজ আসছে যে আমি অভিভূত হয়ে গেছি। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের আলোচনার বিষয়ে। তো ফ্রেন্ডস দেখো, রিপোর্ট রাইটিং স্টার্ট হচ্ছে আজ থেকে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ডেসক্রিপটিভের জন্য রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিংয়ের একটা রিপোর্ট কাকে বলা হয় তার ডেসক্রিপশান একটা দেওয়া হয়েছে এখানে। আজকে কোনো প্র্যাকটিস হবে না রিপোর্টের, কোনো এক্সাম্পলও দেওয়া হবে না। আজকে জাস্ট আমরা রাস্তাটা তৈরি করব রিপোর্ট রাইটিং করা, যে রিপোর্ট রাইটিংয়ের জন্য আমাদের কি কি জানতে হবে, রিপোর্ট কত ধরনের হয়, কোন কোন প্যাটার্নের হয়, রিপোর্টের কি কি পার্টস থাকে, কোন ধরনের রিপোর্ট আমাদের লিখতে হবে, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথমে আমরা দেখি ডেফিনেশান। এখানে ডেফিনেশান লেখা আছে, দেখো তোমরা বোর্ডেতে লিখে রেখেছি আমি, যে রিপোর্টিং ইজ দ্য অবজেক্টিভ প্রেজেন্টেশন অফ অ্যান ইনসিডেন্ট অর অ্যান ইভেন্ট অর এ ডিসকভারি অ্যাজ ইট হ্যাজ অলরেডি টেকেন প্লেস। এর মানে কি, যে রিপোর্ট রাইটিং হচ্ছে সেটাই যেটা কোনো ঘটনার, কোনো ইভেন্ট হতে পারে অথবা কোনো ইনসিডেন্ট হতে পারে। ইভেন্ট আর ইনসিডেন্ট দুটো মানেই ঘটনা। এবার পার্থক্য কি, ইভেন্ট হচ্ছে প্রি অ্যারেঞ্জড থাকে, আগে থেকে যেটা ফিক্সড হয়ে আছে, সেই ঘটনাগুলোকে আমরা ইভেন্ট বলি। আর ইনসিডেন্ট হচ্ছে আগে থেকে কিছু ফিক্স থাকে না। এবার ইনসিডেন্টের মধ্যেই আবার অ্যাক্সিডেন্টও পড়ে যায়। অ্যাক্সিডেন্টটাও এক ধরনের ইনসিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টটা কোনো ইভেন্ট নয়। তো ক্লিয়ার হয়েছে ইভেন্ট আর ইনসিডেন্টের মধ্যে পার্থক্য। আর কি হতে পারে, কোনো একটা ডিসকভারি হতে পারে, যেটা অলরেডি হয়ে গেছে সেই ঘটনাটা সম্পর্কে অবজেক্টিভ প্রেজেন্টেশন দেওয়া হবে। এবার প্রেজেন্টেশন দু ধরনের হতে পারে, একটা সাবজেক্টিভ প্রেজেন্টেশন, একটা অবজেক্টিভ প্রেজেন্টেশন। সাবজেক্টিভ প্রেজেন্টেশন আমরা কখন দিই, যখন আমরা কোনো প্যারাগ্রাফ লিখি, যখন আমরা কোনো এসে লিখি, সেখানে আমরা সাবজেক্টিভ প্রেজেন্টেশন। সাবজেক্টিভ মানে নিজের থেকে তোমার যেটা মনে হচ্ছে সেই বিষয়টা তুমি সেখানে জানাচ্ছ। কোনো একটা ঘটনা ঘটেছে, তোমার সেই বিষয়টা নিয়ে যেটা মতামত, তোমার ব্যক্তিগত যেটা মতামত, সেটাকে বলা হয় সাবজেক্টিভ প্রেজেন্টেশন। কিন্তু রিপোর্ট সাবজেক্টিভ প্রেজেন্টেশন নয়, তোমার মতামত এখানে কেউ জানতে চাইছে না, এটা অবজেক্টিভ প্রেজেন্টেশন। যেমন ঘটেছে ঘটনাটা, প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে সেই অনুযায়ী ঘটনাটার বর্ণনা দেওয়া হবে। যা যা ঘটেছে সেই বিষয়গুলো একে একে তুলে ধরা হবে। তোমার নিজের কোনো এখানে কমেন্ট থাকবে না, তাহলে কোনো পার্সোনাল কমেন্ট থাকবে না। সেটা আমরা এই এর যে ডেফিনিশন রিপোর্ট রাইটিংয়ে, সেখান থেকেই বুঝতে পারছি। নেক্সট হচ্ছে যেটা জানতে হবে আমাদের, যে রিপোর্ট রাইটিং আর নোটিশ রাইটিংয়ের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে রিপোর্ট অলরেডি হয়ে গেছে একটা ঘটনা, তার ডেসক্রিপশান। নোটিশ একটা ঘটনা হবে, একটা ইভেন্ট ঘটবে, সেটা নিয়ে লেখা হচ্ছে। অর্থাৎ নোটিশ সবসময় ফিউচার টেন্সে লেখা হয়, আর রিপোর্ট এখানে দেখি বুঝতে পারছি ঘটে গেছে, অর্থাৎ পাস্ট টেন্সে লেখা হবে রিপোর্টটা। তো এটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের। নেক্সট আমরা দেখব যেটা, যে রিপোর্ট কত ধরনের হতে পারে। তাহলে রিপোর্টের ডেফিনিশন তোমরা দেখে নিয়েছো, সংজ্ঞা। রিপোর্ট রাইটিং কাকে বলে, রিপোর্ট বাংলায় বলা হয় একে প্রতিবেদন রচনা। তোমরা করেছো সবাই প্রতিবেদন। এবার আমরা দেখি যে রিপোর্ট কত ধরনের হতে পারে। তাহলে মেনলি রিপোর্ট দু ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল রিপোর্টিং বা জেনারেল রিপোর্ট, আর একটা ফ্যাকচুয়াল রিপোর্ট। ফ্যাকচুয়াল রিপোর্ট, এই দুটো মূল পার্ট রয়েছে রিপোর্টের। দু ধরনের হয় মূল, একটা হচ্ছে জেনারেল রিপোর্ট আর একটা ফ্যাকচুয়াল রিপোর্ট। জেনারেল রিপোর্ট আবার দু ধরনের হয়, কি কি সেটা, একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, আর সেকেন্ড হলো নিউজ পেপার রিপোর্ট। তাহলে জেনারেল রিপোর্ট দু ধরনের হয়, একটা ইভেন্ট রিপোর্ট আর একটা নিউজ পেপার রিপোর্ট। এবার এই যে ইভেন্ট রিপোর্ট, এটা আবার দুটো টাইপের হয়। কি কি টাইপের হতে পারে ইভেন্ট রিপোর্ট, সেটা হচ্ছে রিপোর্ট ফর এ ম্যাগাজিন
একটা ম্যাগাজিনের জন্য তুমি কিছু রিপোর্ট লিখছো, সেটাকে বলে আমরা রিপোর্ট ফর এ ম্যাগাজিন। আর সেকেন্ড যেটা ইভেন্ট রিপোর্ট হয় সেটা হচ্ছে রিপোর্ট ফর অ্যান অ্যাসেম্বলি, ফর অ্যান অ্যাসেম্বলি। এই দুটো টাইপ হচ্ছে ইভেন্ট রিপোর্টের। একটা হচ্ছে ম্যাগাজিনের জন্য যদি কোনো রিপোর্ট লেখা হয় সেটাকে আমরা বলবো সেটাও ইভেন্ট রিপোর্ট, সেটাও জেনারেল রিপোর্ট, কিন্তু সেটা রিপোর্ট ফর এ ম্যাগাজিন। আর একটা অ্যাসেম্বলির জন্য কোনো রিপোর্ট যখন তৈরি করা হয়, অ্যাসেম্বলি মানে যে কোনো একটা, ধরো একটা ক্লাব, সেই ক্লাবের বাৎসরিক যে হিসেব নিকেশ হবে, বছরের শেষে কত কোন কোন খাতে কি কি খরচা হয়েছে, কত আয় হয়েছে, সেই সম্পর্কে যে রিপোর্ট দেওয়া হয় বছরের শেষে, সেইটাকে আমরা বলবো রিপোর্ট ফর অ্যান অ্যাসেম্বলি। আর সেকেন্ড টাইপটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। নেক্সট আমরা দেখি ফ্যাকচুয়াল রিপোর্ট। ফ্যাকচুয়াল রিপোর্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ডেসক্রিপশন অফ এ প্লেস, আর দুই হচ্ছে ডেসক্রিপশন অফ এ পারসন, কোনো ব্যক্তির বর্ণনা আর কোনো জায়গার বর্ণনা। এই দুটো হচ্ছে ফ্যাকচুয়াল রিপোর্টের আন্ডারে পড়ে। এইবার আমাদের সেকেন্ড যেটা দেখতে হবে যে আমাদের ডেসক্রিপটিভের জন্য, ডেসক্রিপটিভ এক্সামের জন্য, যেটা আইসিডিএসই বলো তোমরা, পিএসসি ক্লার্ক বলো অথবা ডব্লিউবিপিএসআই বলো, সে কোন রিপোর্ট আমাদের লাগবে। তাহলে পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিপিএসআই এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে, এগুলো মেনলি নিউজ পেপার রিপোর্টই দেয়, অন্য কোনো রিপোর্ট আসে না এখানে। নিউজ পেপার রিপোর্টটাই মেনশান করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আইসিডিএস এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হতে পারে, তার কারণ ওখানে মেনশান করা আছে 12 স্ট্যান্ডার্ড। এবার 12 যে স্ট্যান্ডার্ড বলা হচ্ছে, ক্লাস 12-এর যে সিলেবাস, সেখানে কিন্তু ইভেন্ট রিপোর্ট আছে, নিউজ পেপার রিপোর্ট নেই। সেই কারণে আমরা আইসিডিএস এর জন্য কিছু ইভেন্ট রিপোর্টও দেখব কিভাবে লেখা হয়। বিষয়টা অনেকটা একই, লেখার ধরনটাও একই হয়, শুধু লেআউটটা আলাদা হয় ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের। ইভেন্ট রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্টের বিষয়বস্তুটা বা লেখার যে নিয়ম সেটা একই, শুধু লেআউটটা আলাদা হয়, মানে দেখতে একটু অন্যরকম হয়। সেটা যখন আমি এখনই তোমাদের একটু পরেই বলবো বিষয়টা কোথায় পার্থক্য রয়েছে। তাহলে দেখতে পেয়েছো আমাদের কি কি শিখতে হবে, কোন রিপোর্টগুলো শিখতে হবে, এসব আমরা শিখবো না কিছু। আমরা নিউজ পেপার রিপোর্ট শিখবো আর ইভেন্ট রিপোর্ট শিখবো। তার মধ্যে আমরা নিউজ পেপার রিপোর্টটাতেই বেশি জোর দেব। তো টাইপস হয়ে গেল। এরপরে আমরা দেখি প্যাটার্ন। তাহলে সংজ্ঞা হলো, ডেফিনিশন হলো, টাইপস হলো, এবার আমরা প্যাটার্ন দেখব যে রিপোর্ট রাইটিংয়ের কি কি প্যাটার্ন রয়েছে। তাহলে দেখা যাক প্যাটার্ন কি কি আছে। তাহলে 4টে প্যাটার্ন আছে রিপোর্ট রাইটিংয়ের। নাম্বার 1, ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ প্যাটার্ন। ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ প্যাটার্ন 1 নম্বর প্যাটার্ন। সেকেন্ড হচ্ছে সাসপেন্স প্যাটার্ন। সাসপেন্স প্যাটার্ন, সাসপেন্স। নাম্বার 3, ইনভার্টেড পিরামিড। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সামারি প্যাটার্ন। সামারি প্যাটার্ন। তাহলে দেখো 4টে প্যাটার্ন হয় রিপোর্ট রাইটিংয়ের। কি কি? ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ প্যাটার্ন, সাসপেন্স প্যাটার্ন, ইনভার্টেড পিরামিড প্যাটার্ন আর সামারি প্যাটার্ন। এগুলো কি বস্তু? এগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি জনপ্রিয়, কোনটা সবথেকে বেশি প্রচলিত, যেটাতে আমরা লিখি, সমস্ত স্টুডেন্টদেরও শেখানো হয়, আমরা যে প্যাটার্নটাই লিখে অভ্যস্ত, সেটা হচ্ছে ইনভার্টেড পিরামিড প্যাটার্ন। ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ হচ্ছে যা ঘটেছে পরপর পরপর বসিয়ে দেবো আমরা। সাসপেন্স হচ্ছে পুরো ঘটনাটা বলা হবে না, এই ধরনের প্যাটার্নে কিছুটা বাকি থেকে যাবে, সেটাই সাসপেন্স প্যাটার্ন। সামারি প্যাটার্নে যেটা ঘটেছে তার একটা সার সংক্ষেপ বলে দেওয়া হবে সেই রিপোর্টে। আর আমরা যেটাই লিখি এটাকে বলে ইনভার্টেড পিরামিড, অর্থাৎ উল্টো পিরামিড। পিরামিডকে উল্টো করলে এরকম দাঁড়ায়। তো এখানে ইনভার্টেড পিরামিডে কি বলতে চাইছে যে দেখো সবথেকে বড় স্পেসটা এখানে রয়েছে, বেশি স্পেস, এরপরে স্পেসটা একটু কম, তারপরে দেখো ছোট হতে হতে আসবে, লাইনগুলো ছোট হতে হতে আসছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এটাই
যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় রিপোর্ট রাইটিংয়ের সেটাই এই প্যাটার্নের প্রথমে বসে যায়, তারপরে তার থেকে কম গুরুত্বপূর্ণ বিষয়টা আরও একটু কম গুরুত্বপূর্ণ, আরও কম 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 হতে হতে একদম পয়েন্টে আসবে এখানে শেষে। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নেই আমরা রিপোর্ট লিখি। আমরা যখন কোনো রিপোর্ট লিখি, ধরো একটা নিউজ পেপার রিপোর্ট লিখছি, যে ঘটনা ঘটেছে তার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেই অ্যাক্সিডেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ক্যাজুয়ালিটিস কতগুলো হয়েছে, মানে কত ডেথ হয়েছে, কতজন ইনজিওর্ড হয়েছে, এই বিষয়টা যেটা সেটা প্রথমেই বলে দেওয়া হবে। দ্যাট ইজ কল ইনভার্টেড পিরামিড। তারপরে এবার কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কোথায় হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, তারপরে কি ঘটলো, এই সব বিষয়গুলো এর পরে আসে। এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্টেড পিরামিড প্যাটার্ন। এই প্যাটার্নই আমরাও লিখব রিপোর্ট। নেক্সট আমরা দেখি, আমাদের প্যাটার্ন জানা হয়ে গেল, এরপরে আমরা দেখব রুলস, যে একটা রিপোর্ট লেখার রুলস কী কী আছে, কোন কোন রুল আমাদের ফলো করতে হবে, কোন কোন নিয়ম আমরা ফলো করব। রুলস, জাস্ট পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, খুব সহজ জিনিস। যে একটা রিপোর্ট রাইটিংয়ের জন্য প্রথম রুল হচ্ছে পাস্ট টেন্স ইউজ হবে। পাস্ট টেন্স ইউজ করব আমরা। কিছু কিছু রিপোর্টে প্রেজেন্ট টেন্সও ইউজ হয়। যেমন ধরো তোমাকে বললো যে অনগোয়িং করোনা প্যান্ডেমিকের উপর একটা রিপোর্ট লেখো, নিউজ পেপার রিপোর্ট। এবার এই যে ঘটনাটা, এটা তো চলছে এখনও, করোনা প্যান্ডেমিক যেটা, এটা এখনও চলছে। তাই এখানে আমরা যে শুধুমাত্র পাস্ট টেন্স, হ্যাঁ যখন শুরু হয়েছিল চাইনাতে 2019-এর ডিসেম্বরে, সেই ঘটনাটা পাস্ট টেন্সে লিখবো, কিন্তু এখনও এটা চলছে, লকডাউনও চলছে, তাহলে এগুলো তো প্রেজেন্ট টেন্সই হবে, কারণ বর্তমানেও আছে এটা, তাহলে এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স। কিন্তু ধরো তোমাকে দিয়েছে যে ভাইজ্যাক গ্যাস লিক, এটা তো হয়ে গেছে সম্পূর্ণ, এর এফেক্টটাও মিটে গেছে, তাহলে এটা অবশ্যই পুরোটাই পাস্ট টেন্সে হবে, কোনো প্রেজেন্ট টেন্স থাকবে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তাহলে পাস্ট টেন্সটাই হচ্ছে বেশি ইউজ হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সও ইউজ হবে, সেটা তোমরা রিপোর্টের হেডিং দেখলেই বুঝতে পারবে। নাম্বার 2 সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা নো পার্সোনাল কমেন্ট, যেটা তোমরা ডেফিনেশনেই বুঝতে পেরে গেছো দেখে যে এটা সাবজেক্টিভ ডেসক্রিপশান নয়। রিপোর্ট সবসময় অবজেক্টিভ ডেসক্রিপশান, এখানে কোনো পার্সোনাল কমেন্ট দেওয়া যাবে না, আমার মনে হচ্ছে বলা যাবে না এখানে কোনোভাবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে 3 নম্বর, রিপোর্টে ইনডাইরেক্ট স্পিচ ইউজ হয়। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যেটাকে তোমরা বলো। একটা ডাইরেক্ট ন্যারেশন যেটা কোটেশনের ভিতরে দেয়, আর ইনডাইরেক্ট ন্যারেশন কোটেশনটা উঠে যায়। তো এখানে আমরা ইউজ করি, মেজরিটি ক্ষেত্রে ইউজ করি আমরা ইনডাইরেক্ট স্পিচটাকে। নাম্বার 4 প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, যেমন এখানে ইনডাইরেক্ট স্পিচ ইউজ করছি অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন, তেমনই এখানে ভয়েসের ক্ষেত্রে আমরা প্যাসিভটাকে ইউজ করি, অ্যাক্টিভটা কম ইউজ করি। ইউজ হয় না যে নয়, কিন্তু মেজরিটি ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা ইউজ হয়। নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে লুসিড, ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবল ল্যাঙ্গুয়েজ, ভেরি 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 ইম্পর্টেন্ট হচ্ছে এই ওয়ার্ডটা, কম্প্রিহেন্সিবল। অর্থাৎ রিপোর্টের যে ভাষাটা হবে, সেই ভাষাটা একেবারেই বোম্বাস্টিক হবে না, মানে খুবই আলংকারিক কঠিন কঠিন শব্দ দিয়ে তুমি লিখছো না। রিপোর্টের ভাষা হবে লুসিড, সহজ সরল, ক্লিয়ার, একদম পরিষ্কার এবং কম্প্রিহেন্সিবল, বোধগম্য। ভাষাটা যেন বোঝা যায় যে কি বক্তা বলতে চাইছে, এখানে কি ঘটনা ঘটেছে, কারণ এটা আম জনতা পড়বে, নিউজ পেপারে যেগুলো বেরোয় প্রত্যেকেই পড়ে এবং খুব তাড়াতাড়িতে পড়ে শেষ করে এগুলো ঘটনাগুলো। তো সেখানে ভাষা যদি খুব কঠিন হয়, তোমাকে যদি ডিকশনারি খুলে তার মানে দেখতে হয়, তাহলে সেই পেপার নেবে না তারপরের দিন সেই ব্যক্তি। তাহলে বিষয় হচ্ছে ভাষাটাকে কম্প্রিহেন্সিবল হতে হবে যে কোনো রিপোর্টের, যাতে একবার ওয়ান রিডিংই যাতে মিনিংটা ক্লিয়ার হয়ে যায়। এখানে শান্ত ভাষা ব্যবহার করলে হবে না, যে বারবার পড়ো তবে তার মানেটাকে তুমি ধরতে পারছো না। রিপোর্ট হবে ওয়ান রিডিং ক্লিয়ার মিনিং, ঠিক আছে? তাহলে কম্প্রিহেন্সিবল হবে ল্যাঙ্গুয়েজ। তাহলে এই কটা জিনিস আমরা রুলেতে মনে রাখবো। কি আরেকবার দেখে নাও, পাস্ট টেন্স এবং কিছু কিছু জায়গায় প্রেজেন্ট টেন্স, কোনো পার্সোনাল কমেন্ট থাকবে না, ইনডাইরেক্ট ন্যারেশন এবং প্যাসিভ ভয়েস ইউজ হবে এবং ভাষাটা হবে বোধগম্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা যাবো পার্টস।
রুল হয়ে গেল আমাদের। এবার আমরা দেখব পার্টস, কি কি পার্টস আছে একটা রিপোর্টের। তাহলে আমরা হেডিং করি পার্টস। কি কি অংশ থাকে একদম প্রথম থেকে শুরু করব। নাম্বার 1, একটা রিপোর্টের শুরুটা কিভাবে হয়। তাহলে রিপোর্টের শুরুতে থাকে হেডিং অর টাইটেল। তাহলে রিপোর্টের শুরুতে যে বিষয় নিয়ে রিপোর্টটা লিখছো সেই বিষয়টাকে ক্লিয়ার করে দেব আমরা টাইটেলে বা হেডিংয়ে। কিভাবে লিখব তাহলে দেখে নাও এখানে রুলগুলো। নাম্বার 1 রুল হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল। প্রথম যে লেটার হবে হেডিংয়ের সেই লেটারটা হবে তার প্রত্যেকটা যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লিখতে হবে। কোন কোন ওয়ার্ড বাদ দিয়ে? আর্টিকেল, আর্টিকেলস বাদ দেবো আমরা, কোন আর্টিকেলস আমরা ক্যাপিটালে লিখি না। প্রেপোজিশন, প্রেপোজিশন আমরা ক্যাপিটালে লিখব না। আর কনজাংশন, আর কনজাংশন আমরা ক্যাপিটালে লিখি না। এই তিনটে পার্টস অফ স্পিচ বাদ দিয়ে আর যা পার্টস অফ স্পিচের ওয়ার্ড আছে সেগুলোর প্রত্যেকটার ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে। নাম্বার 2, কটা ওয়ার্ডের মধ্যে এখানে কি কোনো ওয়ার্ড লিমিট থাকে? হ্যাঁ, এনসিইআরটির নিয়ম অনুযায়ী এখানে একটা ওয়ার্ড লিমিট ধরা হয় মোটামুটি 8, অর্থাৎ উইদিন 8 ওয়ার্ডস লেখো। 8টা ওয়ার্ডের বেশি টাইটেলটা দেওয়া উচিত নয়, যেটা এনসিইআরটির নিয়ম। 8টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হয় রিপোর্টের টাইটেলটা। নাম্বার 3, আই ক্যাচিং। আই ক্যাচিং, তোমার যে হেডিংটা হবে সেটা যেন খুবই চিত্তাকর্ষক হয়, দৃষ্টি আকর্ষক হয়, মানুষের দৃষ্টি আকর্ষণ করে। অ্যাকচুয়ালি কি হয়, যখন নিউজ পেপার অনেকে পড়ে, দেখবো অনেক ব্যক্তি ট্রেনেতে যেতে যেতেই নিউজ পেপার পড়ে ফেলে। যতক্ষণ ট্রেনে যাচ্ছে, অফিসে যাচ্ছে, ওই টাইমটাতেই সে পড়ে ফেলে নিউজ পেপারটা। এবার ধরো 20টা 22টা পেজ আছে, সমস্ত কিছু পড়া তো সম্ভব হয় না। তখন আমরা কি করি যে একটা চোখ বুলিয়ে চলে যাওয়া হয়, যে কি রিপোর্টগুলো দিয়েছে বা চোখ কীভাবে বলাবো, হেডিংগুলো দেখে চলে যায় অনেক। কারণ হেডিংটাকে সেই কারণেই এমন হতে হবে যাতে হেডিংয়ের মধ্যেই অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে, কি বিষয় নিয়ে, সেটা যেন বোঝা যায় ওই হেডিংটা শুধুমাত্র পড়ি। তাহলে এই কারণে হেডিংটাকে অবশ্যই আই ক্যাচিং হতে হবে, খুবই দৃষ্টি আকর্ষক হতে হবে, এবং মূল বিষয়টা যেন হেডিংয়ের ভিতরেই থাকে। তাহলে এটা হচ্ছে হেডিং আর টাইটেলের নিয়ম। নাম্বার 2, দ্বিতীয় পার্ট, রিপোর্টের হেডিংয়ের পরে কি থাকবে? তাহলে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে বাইলাইন অথবা নেম অ্যান্ড ডেজিগনেশন। নেম অ্যান্ড ডেজিগনেশন কোনটা কার সঙ্গে হয়? বাইলাইন হয় নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। যদি কোনো নিউজ পেপার রিপোর্ট দেয় তোমাদের, তাহলে বাইলাইন লিখতে হয়, অর্থাৎ বাই এ স্টাফ রিপোর্টার অথবা বাই এ স্পেশাল কোরেসপন্ডেন্ট, এটা লিখতে হয় নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। কোথায় লিখতে হয়? হেডিংয়ের নিচে ডান দিকে, হেডিংয়ের নিচে ডান দিকে লিখতে হয়। আমরা যখন প্র্যাকটিস করবো সেখানে দেখতে পাবে তোমরা। আর নেম অ্যান্ড ডেজিগনেশন কার ক্ষেত্রে হয়? ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে। যদি ইভেন্ট রিপোর্ট দেয় তাহলে সেখানে কে লিখছে, এটা কোনো স্টাফ রিপোর্টার লেখে না, কোনো ইভেন্ট রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট ধরো তোমাকে বললো যে, ধরো বলেই দেবে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর স্কুল, তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি। তাহলে তখন তুমি কি করবে? সেই রিপোর্টটা লেখার সময় যেটা হেডিং হলো তার নিচেই তোমার নামটা লিখলে, কমা দেবে, ডেজিগনেশন। ডেজিগনেশন মানে পদ, তুমি কে? তুমি কালচারাল সেক্রেটারি। তাহলে তুমি ধরো আমার নাম হচ্ছে পীযূষ মণ্ডল, তাহলে আমি লিখবো এখানে পীযূষ মণ্ডল, কমা দেবো, তারপরে লিখবো কালচারাল সেক্রেটারি, আবার কমা দেবো, কোন স্কুল, সেই স্কুলের নামটাও লিখে দেবো। এইটা হচ্ছে ইভেন্ট রিপোর্টের। কিন্তু যদি নিউজ পেপার রিপোর্ট হয় এসব কিচ্ছু লিখবো না, শুধু হেডিংটা লিখবো, তার নিচেই আমরা এখানে লিখবো বাই এ স্টাফ রিপোর্টার। এবার এখানেও বাই এ স্টাফ রিপোর্টারের ক্ষেত্রেও ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হবে, অর্থাৎ বাইয়ের বিটা ক্যাপিটাল হবে, কারণ এটা দিয়ে শুরু হচ্ছে, যদিও প্রিপোজিশন, কারণ শুরু হচ্ছে বলে এটা ক্যাপিটাল। তাহলে বি ক্যাপিটাল, এ ক্যাপিটাল হবে না, কারণ এ হচ্ছে আর্টিকেল, স্টাফের এস ক্যাপিটাল এবং রিপোর্টারের আর ক্যাপিটাল। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? তাহলে এটা হচ্ছে 2 নম্বর পার্ট। পার্ট নাম্বার 3,
পার্ট নাম্বার 3 যেটা থাকবে সেটা হচ্ছে প্লেস অ্যান্ড ডেট। প্লেস অ্যান্ড ডেট কোথায় লিখব? টাইটেল হয়ে গেছে, টাইটেলের নিচেই ডান দিকে বাইলাইন হয়ে গেছে, বাঁ দিকে এক লাইন ছেড়ে বাঁ দিকে আমরা প্রথমে লিখব প্লেস। কোন প্লেস? যেখানে ঘটনা ঘটেছে না, যেখান থেকে রিপোর্টটা প্রকাশ পাচ্ছে সেইখানকার প্লেস লিখব আমরা। তারপরে আমরা একটা কমা দেব, তারপরে যে দিন প্রকাশ পাচ্ছে রিপোর্টটা সেই ডেটটা লিখব, তারপরে একটা কোলন দেব, আর কিচ্ছু দেব না। এইটাই হচ্ছে, এবং এই প্লেস আর ডেট এটা কোন রিপোর্টের ক্ষেত্রে, কোন টাইপের? এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টের। ইভেন্ট রিপোর্টে কোনো প্লেস ডেট থাকে না। ইভেন্ট রিপোর্টে কোনো প্লেস বা ডেট মেনশন করা হয় না। নিউজ পেপার রিপোর্টে প্লেস এবং ডেট অবশ্যই লিখতে হবে। এইবার প্রশ্ন আসবে তোমাদের, দাদা ধরো দিয়েছে ভাইজ্যাকের দুর্ঘটনা অথবা দিয়েছে আমফান। এবার আমফান হয়ে গেছে 20 তারিখে মে মাসের, তাহলে আমরা ডেটটা কি 20 তারিখ লিখব, নাকি যেদিন পরীক্ষা হবে, ধরো ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে আমাদের, সেখানে ডেটটা কি আমরা ডিসেম্বর দেব নাকি মে দেব? এইবার এইটা হচ্ছে তোমাদের বলে দেয়া থাকবে, যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনের যে হিন্টস থাকবে সেই হিন্টসে লেখা থাকবে যে প্লেস কলকাতা, ডেট। এইবার ওইখানে যে ডেটটা লেখা আছে সেই ডেটটাই তুমি এখানে লিখবে। যা খুশি ডেট দেওয়া থাকতে পারে ওখানে, যে ডেটটা দেবে সেই ডেটটাই তোমাকে মেনশন করতে হবে। যদি ওখানে এমন কিছু একটা ঘটনা দিয়েছে যেটা 2012 ঘটেছে, তুমি দেখলে ওখানে লেখা আছে যে 8/9/2012, আর তোমার পরীক্ষা হচ্ছে যে 8/12/2020, তাহলে তুমি 8/12/2020 দেবে না, তুমি ওখানে যে ডেটটা দিয়েছে তোমার কোশ্চেন পেপারে যে 8/9/2012 তুমি ওইটাই দেবে। প্লেস উল্লেখ করে দিয়েছে ধরো কলকাতা, তাহলে তুমি কলকাতায় লিখবে, অন্য কিছু লিখবে না। বিষয়টা পরিষ্কার হয়ে গেছে? তাহলে এটা দেয়া থাকবে, ওখানে মেনশন করে দেয়া থাকবে কোশ্চেনে প্লেস আর ডেটটা। তাহলে 3টে পার্ট হয়ে গেল। এবার 4 নম্বর পার্ট আমরা কি লিখি? এই 4 নম্বর পার্টই হচ্ছে লাস্ট পার্ট, যেটা একটা রিপোর্টের, সেটা হচ্ছে বডি। একটা রিপোর্টের বডি। এইবার মানে কি কি লিখবো আমরা? তাহলে পার্ট নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে বডি। এবার এই বডির দুটো অংশ হয়, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে মেন পয়েন্টস। ইন্ট্রোডাকশন আর মেন পয়েন্টস। এবার এই যে ইন্ট্রোডাকশনটা কিন্তু কোনো প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশনের মতো হয় না, বা কোনো লেটার ধরে নাও একটা, যে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, সেইখানে তুমি যে ইন্ট্রোডাকশনটা দাও, যে কেমন আছিস, অনেক দিন তোর চিঠি পাইনি, বাবা মা কেমন, এই ইন্ট্রোডাকশন নয়। এখানে ইন্ট্রোডাকশনটা সেটাই হবে যে মূল কি ঘটেছে, আসল ঘটনাটা কি ঘটেছে, তাহলে তার ডেট, তার প্লেস, কতজন মারা গেছে, কি হয়েছে, সব বলে দেওয়া থাকবে এই ইন্ট্রোডাকশানে। অর্থাৎ যে ফার্স্ট সেন্টেন্সটা হয় রিপোর্টের, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স অফ দ্য হোল রিপোর্ট। ক্লিয়ার হয়েছে? গোটা রিপোর্টের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেন্টেন্স হচ্ছে ফার্স্ট সেন্টেন্স রিপোর্টের, কারণ এটাই ইন্ট্রোডাকশান একটা রিপোর্টের। অর্থাৎ কেউ যদি গোটা রিপোর্টটা নাও পড়ে, কেবলমাত্র রিপোর্টের হেডিং আর ফার্স্টের সেন্টেন্সটা পড়ে নেয়, তাহলেই রিপোর্টটার 90% সে জেনে যাবে যে কি ঘটেছে ঘটনাটা। তাহলে এইটাই হচ্ছে ইন্ট্রোডাকশান, তারপরে মেন পয়েন্টসগুলো থাকে। তো ইন্ট্রোডাকশান যেটা, আর এই পয়েন্টস, মেন পয়েন্টস অর্থাৎ বডি, এখানে আমরা কিভাবে লিখি, প্রসেসটা কি? তাহলে প্রসেসটা মনে রাখবে তোমরা 7WH, আর কিচ্ছু না। রিপোর্ট রাইটিং খুব সহজ। এই 7WH যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা ইজিলি যে কোনো রিপোর্টকে আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারবো। তাহলে কি এই 7WH? নাম্বার 1 হোয়াট, নাম্বার 2 হোয়ার, নাম্বার 3 হোয়েন, নাম্বার 4 হু, নাম্বার 5 হাউ, নাম্বার 6 হোয়াই, আর নাম্বার 7 হোয়াট ফলোজ। এই 7টা WH
ফ্রেন্ডস দেখছো তোমরা এই 7টা WH তোমরা নোট করে নেবে এত কিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটায় যে রিপোর্ট লিখবো কিভাবে। তাহলে রিপোর্ট আমরা কোয়েশ্চেন করে করে লিখবো। অনেকে বুঝতেই পারে না যে দাদা শুরুটা করব কোথা থেকে, শেষটা কিভাবে করব, কিভাবে লিখব। তাহলে এইভাবে লিখব। ধরো তোমাকে দিয়েছে যে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও, যে কোনো একটা জায়গায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এতজন মারা গেছে, সেই ঘটনাটা নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলেছে নিউজ পেপারে। এইবার প্রশ্ন হচ্ছে কীভাবে শুরু করব। তাহলে এইখান থেকে শুরু করব, এই 1 নাম্বার থেকে। এই যে 4টে WH, এই 4টে WH হচ্ছে এই ইন্ট্রোডাকশান পার্টের WH। এই 4টে দিয়ে ফার্স্ট সেন্টেন্স হবে, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা রিপোর্টের সেটা এই 4টে WH এর অ্যান্সার। এরপরে যা থাকবে সেগুলো এইগুলো, এরপরে যে মেন পয়েন্টসগুলো, এরপরে যে পয়েন্টসগুলো আসবে সেগুলো হচ্ছে এই হাউ, হোয়াই আর হোয়াট ফলোস। তাহলে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তুমি কিভাবে লিখবে। প্রথম প্রশ্ন কি হয়েছে, তাহলে কি উত্তর হবে এর, কি হয়েছে, হোয়াট মানে কি হয়েছে, এর কি উত্তর হবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে তুমি শুরু করবে এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট অকার্ড, অথবা অকার শব্দটা দেওয়া আমাদের খুব একটা উচিত হয় না, যদিও দেওয়া থাকে অনেক জায়গায়। অকার সবসময় এক্সপেক্টেড থিংসের জন্য হয়, আর হ্যাপেন আছে আর টেক প্লেস। হ্যাপেন হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বেশিরভাগ আমরা হ্যাপেন করি। হ্যাপেন মানে যেটা আগে থেকে ফিক্স থাকে না, হঠাৎ করে হয়ে যায়, সেটাকে হ্যাপেন বলে, সেখানে ভার্বটা হ্যাপেন ইউজ করা হয়। টেক প্লেস মানে যেটা আগে থেকে ফিক্সড হয়ে আছে হবে, সেখানে টেক প্লেস ইউজ করা হয়। আর অকার ইউজ করা হয় যেটা এক্সপেক্টেড, যেমন ধরো সূর্যগ্রহণ হবে, তাহলে এটা এক্সপেক্টেড যে এই টাইমে হতে পারে, তখন আমরা অকার শব্দ ইউজ করি। অথবা আমার মাথায় কোনো বুদ্ধি এসেছে, তখন আমরা অকার শব্দটা ইউজ করি। তো যাই হোক, তাহলে কিভাবে শুরু করব, কি হয়েছে না একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এ বাস অ্যাক্সিডেন্ট অথবা সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। 2 নম্বর প্রশ্ন হোয়ার, কোথায় হয়েছে, তাহলে জায়গাটা থেকে মেনশন করা থাকবে। ধরো আমাদের এলাকা আছে বৈদ্যপুর, এখানে তাহলে বৈদ্যপুর হয়েছে আমরা ধরে নিলাম, তাহলে আমরা লিখে নিলাম নিয়ার বৈদ্যপুর টাইম অফিস, বৈদ্যপুর টাইম অফিসের কাছে হয়েছে। তারপরে প্রশ্ন করো হোয়েন, কখন হয়েছে, ধরো তখন প্রায় রাত 9টা বাজে, তাহলে অ্যাট অ্যাবাউট 9 PM। কে করেছে, তাহলে এটা অনেক জায়গায় দেওয়া হয় না প্রথম সেন্টেন্সে, আবার অনেক জায়গায় দিয়ে দেওয়া হয়। কে করেছে মানে অ্যাকচুয়ালি এখানে ড্রাইভারই করবে, তাছাড়া আবার কে করবে। তো যাই হোক, ফার্স্ট সেন্টেন্স যদি আমরা এই 3টেও ইউজ করি, এটা দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড নিয়ার বৈদ্যপুর টাইম অফিস অ্যাট অ্যাবাউট 9 PM। ইয়েস্টারডে বলতে পারো তুমি, বা এখানে ডেটটাও দিয়ে দিতে পারো, হোয়েনে ইয়েস্টারডে। তাহলে এটা দাঁড়িয়ে গেল ফার্স্ট সেন্টেন্স আমাদের। তাহলে বোঝা গেছে প্রথম সেন্টেন্সটা কত গুরুত্বপূর্ণ। দেখো হেডিং আর প্রথম সেন্টেন্সই অনেক কিছু জানা যাবে। ধরো ঘটনাটায় 5 জন মারা গেছে বাস অ্যাক্সিডেন্টে, তাহলে হেডিং হবে যে 5 পিপল ডায়েড ইন এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট। এটা হয়ে গেল হেডিং। তাহলে হেডিং থেকে আমরা জেনে গেলাম যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন মারা গেছে। প্রথম সেন্টেন্স এইবার রিপোর্টের প্রথম সেন্টেন্সে কি বলে দিল, কি হয়েছে, এ সিভিয়ার বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হেডিংও জানতে পেরেছি। কোথায় হয়েছে, নিয়ার বৈদ্যপুর টাইম অফিস, এটাও জেনে গেছি। কখন হয়েছে, অ্যাট অ্যাবাউট 9 PM ইয়েস্টারডে, এটাও জেনে গেলাম যে কখন হয়েছে। তাহলে কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কতজন মারা গেছে, এইটাই তো মূল বিষয়। তাহলে এই যে আসল বিষয়টা যেটা জানা প্রয়োজন আমার, সেটা আমরা হেডিং প্লাস ফার্স্ট সেন্টেন্সের মধ্যেই বলে দিয়েছি। এর পরে যেটা আসবে সেটা হচ্ছে হাউ। এবার প্রশ্ন করো হাউ দিয়ে, যে কীভাবে হয়েছে। তাহলে এবার তুমি ব্যাখ্যা করো যে বাসটা আসছিল প্রচণ্ড গতিবেগ নিয়ে, উল্টো দিক থেকে একটা লরি আসছিল বা একটা ট্রাক আসছিল মাল বোঝায়, বাসটার ব্রেক ফেল হয়ে যায়, কোলাইড করে মুখোমুখি। এটা হচ্ছে হাউ, কিভাবে হয়েছে। তারপরে হচ্ছে হোয়াই, কেন হয়েছে। তাহলে এই হাউয়ের মধ্যেই অনেক সময় হোয়াইটা লুকিয়ে থাকে, কারণ তুমি অ্যাড করতে পারো যে ড্রাইভারও ড্রিঙ্ক করেছিল, এগুলো অ্যাড করতে পারো। নেক্সট হচ্ছে হোয়াট ফলোস, এরপরে কি হলো, অ্যাক্সিডেন্ট হলে কি হবে, এরপরে ড্রাইভার পালিয়ে যাবে, প্রথম কাজ। তারপরে মানুষ রাস্তা অবরোধ করবে, যারা ইনজিওর্ড হবে তাদের হসপিটালে নিয়ে যাওয়া হবে, তারপরে পুলিশ আসবে, পুলিশ ইন্টারভেন করবে ম্যাটারটাতে, এবং তারপরে নর্মালসি প্রিভেল হবে। তার আগে মানুষজন পথ অবরোধ তো করবে। তো এই হচ্ছে একটা রিপোর্ট, এইভাবে আমরা লিখি। তাহলে এই 7 WH যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কোশ্চেন করবে প্রথমে হোয়াট, কি হয়েছে, হোয়ার কোথায় হয়েছে, হোয়েন কখন হয়েছে, হু কে করেছে, হাউ কিভাবে হয়েছে, হোয়াই কেন হয়েছে, আর হোয়াট ফলোস এর পরে কি হলো। এইটাই হচ্ছে একটা টোটাল রিপোর্ট। এখানে দেখো ইন্ট্রোডাকশন মানেই হচ্ছে প্রথমে সেন্টেন্সটা,
তারপরে মেন পয়েন্টস, এখানে কিন্তু কোনো কনক্লুশন থাকে না রিপোর্টের, যে কনক্লুশন দেবে তুমি কিছু একটা বলবে যে এই ধরনের ঘটনা কীভাবে আমরা আটকাতে পারি, এসব বলবে না, কারণ কোনো পার্সোনাল কমেন্ট থাকবে না। তাহলে এই হোয়াট ফলোজ অবধি হলো নর্ম্যালসি প্রিভেল হয়ে গেল এরিয়াতে, এইখানে রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে। সো ক্লিয়ার হয়েছে ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। তো আজকে আমি তোমাদের ডেফিনেশন বললাম, রিপোর্টের প্যাটার্ন বললাম, রিপোর্টের রুলস বললাম, পার্টস বললাম, কি কি মনে রাখতে হবে আমাদের সেটাও বলে দিলাম। নেক্সট যে পার্টটা আসবে, এটা 1 নম্বর পার্ট ছিল রিপোর্ট রাইটিংয়ের, নেক্সট 2 নম্বর পার্টে আমরা একটা রিপোর্ট লিখবো, এখানে প্র্যাকটিস করব, এবং এরপর থেকে আমাদের প্র্যাকটিস চলবে রিপোর্টে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দেখো ভিডিওগুলো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো। ভিউজগুলো একটু বাড়লে ভালো হয়, ভিউজ তো মানে প্রচুর ভিউজ আসছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ।